আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার 2 এর লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। কেউ কিছু বলতে যাচ্ছিলেন মনে হয়, বলেন। ওকে, সো আমরা শুরু করছি। টেন্স মোটামুটি আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি, সো আমাদের টুকটাক দখল টেন্সের উপর আছে। এই যে টেন্স কত প্রকার, এগুলোর ধরনগুলো কেমন, স্ট্রাকচার কেমন, এগুলো আপনাদেরকে আসলে শেখানোর কিছু নাই, কারণ ছোটবেলা থেকে এগুলো আপনারা পড়ে আসছেন এবং আপনারা পারেন। তো টেন্সের ক্ষেত্রে আমার যে বিষয়গুলো আসলে আলোচনার বাহিরে থেকে যায়, বা যে কনসেপ্ট গুলো আমাদের আলোচনার বাহিরে থেকে যায় বা কেউ করে না, সেই দিকটাই আমি আসলে টেন্সের মধ্যে আজকে পড়াবো। সো ওভারঅল আমাদের যে 12টা টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো টুকটাক আমরা সবাই জানি। যেমন ধরেন প্রেজেন্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করি, এই চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কাজ, ব্লা ব্লা ব্লা, এগুলো আমাদের ছোটবেলা থেকে পড়তে 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 মুখস্থ হয়ে গেছে। তারপরও আমরা আসলে টেন্সের যে সকল জায়গায় আটকাই, সেগুলোকে আমি মূলত দুই ভাগে ভাগ করছি। এক, প্রথম যে ভাগ, সে ভাগটা হচ্ছে ন্যাশনাল প্রবলেম। এটা আমাদের সবার প্রবলেম। আমাদের বাংলাদেশে মোটামুটি এই ভাগের মধ্যে প্রায় পড়ে ন্যাশনাল প্রবলেম। সেকেন্ড যে ভাগটা, সেটা হচ্ছে জাতীয় সমস্যা। তো এখন আপনারা মনে মনে হাসতে পারেন, ন্যাশনাল প্রবলেম এবং জাতীয় সমস্যা দুইটাতে বাংলা ইংলিশ। হ্যাঁ, বাংলা ইংলিশ, এগুলোকে আমি আসলে আমার মতো করে ভাগ করছি যাতে মজা পান আপনারা, এই আর কি। তো বাই দ্য ওয়ে, টোটাল 12টা টেন্স আমরা একটু আগে জানলাম। এটা আমি যদি বলে থাকি তাহলে সেটা ভুল হবে, কারণ আপনারা অনেক আগে থেকে টোটাল 12টা টেন্স জানেন। বাই দ্য ওয়ে, সো এখন আমার ফার্স্ট টপিক হচ্ছে ন্যাশনাল প্রবলেম। আপনাদের কাছে যদি আমি প্রশ্ন রাখি, 12টা টেন্সের মধ্যে শুধুমাত্র দুইটা টেন্সে আমাদের ন্যাশনাল প্রবলেম আছে, এই দুইটা টেন্স কি কি? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান? হ্যাঁ, সবাই কি বিধ্বস্ত নাকি? আমার কথা শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ যে আমাকে শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, মানে আমি কি আসলে কারো কাছ থেকে কোনো আইডিয়া পেতে পারি যে কোন দুইটাতে আমাদের আসলে ন্যাশনাল প্রবলেম? স্যার পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা, কোন দুইটাতে ন্যাশনাল প্রবলেম এখন আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা বাংলা দিব, এটার ইংলিশ করবেন। আমি আজকে সকালবেলা চা পান করেছি, এটার ইংলিশটা কি হবে? মোটামুটি এখানে আমরা 14-15 জন আছি, আমি সবার কাছ থেকে মোটামুটি অ্যাটলিস্ট সবাই না হলো 5-6 জন থেকে আনসারটা চাচ্ছি, প্লিজ। স্যার আই হ্যাভ হ্যাড টি দিস মর্নিং। আই হ্যাভ হ্যাড টি দিস মর্নিং মানে আপনি প্রেজেন্ট পারফেক্টে এটাকে ট্রান্সলেট করেছেন। আই হ্যাভ টেকেন টি বা আই হ্যাভ ড্রাঙ্ক টি দিস মর্নিং, তাই তো? জি। ওকে, তারপরে আরো। আপনারা না বললে তো আমি আগাতে পারবো না। মানে আমি কি একটু মজা করে বলি, দেশ তো স্বাধীন হলো, বাক স্বাধীনতা কি চলে গেল নাকি? বুঝলাম না। ফেসবুকে তো স্বাধীন স্বাধীন দেখতেছি। Sir, I drank tea this morning.
আই ড্রাঙ্ক টি দিস মর্নিং। সো আমরা আরেকটা ট্রান্সলেট পেলাম, সেটা হচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, সো আমরা দুজনের ট্রান্সলেশন পেয়েছি। কেউ যদি স্বপ্রণোদিত হয়ে আর কিছু বলেন। ওকে, সো আসলে বলতে চাচ্ছেন না বা পারছেন না। আরেকটা পেয়েছি জিহাদ রেহান থেকে, আই হ্যাভ টেকেন টি দিস মর্নিং। সো মোটামুটি আমরা তিনটা পেলাম। তিনটার মধ্যে আমরা দুটো পেলাম প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো দেখেন, এই যে একটা সেন্টেন্স আমরা এখানে ইউজ করেছি, এখানে আমরা চাইলে দুইভাবে ট্রান্সলেট করতে পারছি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বাট দুইভাবে ট্রান্সলেট করলেও আমার কিন্তু কারেক্ট তো একটা, সঠিক তো একটা। তাহলে আসলে কোনটা সঠিক? ওকে, যারা প্রেজেন্ট পারফেক্ট করেছেন, কেন পারফেক্ট করেছেন আমাকে একটু যদি এটার পেছনে লজিকটা বলতে পারেন তাহলে আরেকটু সুবিধা হয়। এটার কারণে বলেছি, ওটার কারণে বলেছি, এরকম। স্যার কনফিউশন তো প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট, রাইট? তো এইখানে রাইট। যেটা আর কি শিখে আসছি ছোটবেলা থেকে, ওইটা হচ্ছে করেছি। এটা বলার মিনিং হচ্ছে যে কাজটা হয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু এটার একটা রেশ রয়ে গেছে, ওই সেন্সে স্যার প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়, তো ওই জন্য। তার মানে আহ আমরা যেটা পেলাম এখন সেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল প্রবলেম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে, রাইট? জি স্যার। আর প্রেজেন্ট পারফেক্ট বলার কারণটা হচ্ছে আহ আমরা এখানে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, ইয়াছো ইয়াছি এগুলো থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, পাশাপাশি শেষ হয়েছে কিন্তু ফলাফল বর্তমান আছে এই ধরনের বিষয় থাকলেও আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, রাইট? জি স্যার। আচ্ছা, এবার যিনি পাস্ট ইনফিনিটে বলেছেন তার কারণটা কি? জাস্ট স্যার এমনি আপনি, হ্যাঁ স্যার বলুন। কোনো কারণ নেই স্যার, এটা জাস্ট এমনি মাথায় আসছে। এমনি মাথায় আসছে, ওকে ঠিক আছে। আহ, আমি কার সাথে স্যার কথা আমি বলছিলাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাউসারি বলেন। স্যার দিস মর্নিং, কিন্তু এখন তো রাত, তাহলে দিস মর্নিং তো চলে গেছে, সেজন্য কি এটা পাস্ট ইনডেফিনিট? না, আমি এখনো কারেক্ট আনসারটা বলি না এখানে। দুই, আপনি মনে পরে ঢুকেছেন। একজন, দুইজন বলেছেন এটা প্রেজেন্ট পারফেক্ট হবে, আর একজন বলেছে পাস্ট ইনডিফিনিট হবে। তো যারা প্রেজেন্ট পারফেক্ট বলেছেন তারা এটার পক্ষে যুক্তি দিয়েছেন ফলাফল এবং ইয়াছো ইয়াছি। আর যিনি পাস্ট ইনডিফিনিট বলেছেন উনি যুক্তি দিয়েছেন এমনিই বললো। আপনি কোন টেন্সে করতে যাচ্ছেন, প্রেজেন্ট পারফেক্টে করবেন নাকি পাস্ট ইনডিফিনিট করবেন? যেটাই করেন একটু বলবেন যে এই কারণে এটা করছি। স্যার পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডিফিনিট কারণ? কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। ডান। আচ্ছা, ওকে। একটু আগে যে ভাইয়াটার সাথে কথা বলছিলাম উনি একটু আমার সাথে কথা বলবেন কাইন্ডলি। জি হ্যাঁ, আশফাক। তো আহ, আপনি এমনিই বলেছেন, ভেরি গুড, বাট আপনারটাই হচ্ছে কারেক্ট। ইন্টারেস্টিং না? জি স্যার। আচ্ছা, তো আমরা যেটা পেলাম, আই হ্যাভ ড্রাঙ্ক টি ইন টুডেস মর্নিং বা আই ড্রাঙ্ক টি ইন টুডেস মর্নিং, তো এটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে কারেক্ট। তো কাউসারি একটু আগে একটা কথা বলেছে, বুঝে বলেছে নাকি না বুঝে বলেছে আমি জানি না, বাট ওনার কথাটাই হচ্ছে 100% হচ্ছে যে অথেন্টিক। তো আসলে বিষয়টা কি ঘটেছে এখানে এটা আমাদের বুঝতে হবে। আমি যখন বললাম আমি আজকে সকালবেলা চা পান করেছি, কখন পান করেছি?
আজকে সকালবেলা। তো বেশিরভাগ স্টুডেন্ট এটাকে প্রেজেন্ট পারফেক্ট করে দুইটা কারণে। একটা হচ্ছে আজকে দেখেই টুডে, আর অনেকেই করে হচ্ছে ইয়াছো ইয়াছি এগুলা দেখে। আমার সাথে কি একমত না দ্বিমত এতটুকুতে বলেন আগে। জি স্যার। এখানে কিন্তু অনেক আল্লাহর বান্দা আছে কিন্তু কেউ কথা বলে না। জি স্যার। আচ্ছা, মানে আপনারা যদি কথা না বলেন আমি 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 কেমনে মজা পাবো বলেন? আমার তো আসলে স্টুডেন্ট নিয়ে কাজ, সো এডুকেশন কিন্তু ওয়ান সাইডেড হয় না তো। আহ আমরা তো মোটামুটি সবাই ভার্সিটিতে পড়ছি। আপনারা কি জেনারেশন জেড নাকি, যেটাকে বলছে কত সাল থেকে সেটা তো ভুলে গেলাম। জেনারেশন জেড তো অনেক কথা বলে, আপনারা মনে হয় জেনারেশন জেড না, জেনারেশন কি জানি জেডের আগেরটা কি ওয়াই। আপনারা মনে হয় ওয়াই হবেন সম্ভবত, এই কারণে কথা বলতেছেন না। আমি তো এক্স হবো। না স্যার, জেডি। জেড না, তাহলে তো কথা বেশি বলতে হবে। জেনারেশন জেড। স্যার অনেক আনসার কনফিউশন থাকে তো এই জন্য বলা হয়। আচ্ছা আচ্ছা, okay. মাঝে মাঝে আমাকে একটু বুঝাবেন আর কি, তাহলে আমার ইয়া ইয়া কি জানি বলে এটাকে, ওই মোটিভেশন পাওয়া যায়। আচ্ছা। তো জেনারেশন জেড লেখাপড়ার ক্ষেত্রে একটু চুপচাপ। ও আচ্ছা আচ্ছা, লেখাপড়ার ক্ষেত্রে একটু চুপ। না, ঠিক আছে, সমস্যা নেই, বাংলাদেশে অ্যাটলিস্ট লেখাপড়া দিয়ে তো কিছু হয় না, তো লেখাপড়া করেও লাভ নাই। তো আপনাদের মধ্যে কেউ হবে সরকার, কেউ হবে ঝাড়ুদার, কারো হবে দরকার, এই ধরনের বিষয় হবে আর কি, সব বিষয় না, সবাই মিলেই দেশ। ওকে। ইনশাল্লাহ 2030-এর পর আমরা আরো অনেক কিছু দেখবো। সো বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম, আজকে মানে টুডে থাকার কারণে অনেকের কাছে এটা হচ্ছে প্রেজেন্ট, আর ইয়াচু ইয়াচি থাকার কারণেও এটা হচ্ছে প্রেজেন্ট। মারিয়া কি আমাদের সাথে কথা বলছেন নাকি অন্য কারোর সাথে? না মনে হয় উনি বিবাহিত মানুষ, জামাইয়ের সাথে ঝগড়া করতেছে। মিউট করে দিই। আচ্ছা, তো অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্টটা ছোটবেলা থেকেই আহ অসম্পূর্ণ। দেখেন আমি কিছু কথা বলছি, জাস্ট আমার টোনটা ধরতে পারেন কিনা দেখেন, তাহলে আপনাদের টেন্সের এই দুইটা টেন্স কভার হয়ে যাবে। সবার কাছ থেকে রিপ্লাই চাইবো, এখানে জেনারেশন এক্স ওয়াই জেড দিয়ে লাভ নাই, আমার এখন রিপ্লাই দরকার। টুডে, আজ, প্রেজেন্ট পাস নাকি ফিউচার? টুডে প্রেজেন্ট পাস না ফিউচার? প্রেজেন্ট। ইয়েস্টারডে, পাস পাস। পাস। আর টুমরো? ফিউচার। আচ্ছা, ভেরি গুড। তো ছোটবেলা থেকে আমরা জানি টুডে থাকলে প্রেজেন্ট হয়, ইয়েস্টারডে থাকলে পাস্ট হয়, আর টুমরো থাকলে ফিউচার হয়। ভেরি গুড পারসন। টুডে আজকে কত তারিখ? 8 তারিখ। আজকে 8 তারিখ। 12 তারিখ। 12 তারিখ। এটা জেনারেশন জেড এর পর্যায়ে পড়ে না, এটা জেড এর পর আর কি আছে, আলফা। জি স্যার। আজকে 12 তারিখ, সো টুডে 12 তারিখ প্রেজেন্ট। ইয়েস্টারডে কত তারিখ? 11 11। প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। তো 11 তারিখ পাস্ট হইলে 1 তারিখ 2 তারিখ কি বেশি পাস না? জি। যদি বলি দিস মান্থ প্রেজেন্ট পাস্ট না ফিউচার? প্রেজেন্ট। লাস্ট মান্থ? পাস্ট। তো 11 তারিখ আমার পাস্ট ছিল, তো দিস মান্থ আমি যখন বলছি এখানে তো 11 তারিখ না, 1 2 3 তারিখও আছে, তাহলে 1 2 3 তারিখ তো আরো বেশি পাস, তাহলে দিস মান্থ কিভাবে প্রেজেন্ট হলো? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন।
বাই দ্য ওয়ে। সো আমি বলেছি দিস মান্থ প্রেজেন্ট, লাস্ট মান্থ পাস্ট, নেক্সট মান্থ ফিউচার। সো দিস মান্থ এটা হচ্ছে অগাস্ট, লাস্ট মান্থ কি ছিল? জুলাই, পাস্ট। তো জুলাই যদি পাস্ট হয়, জুন তো পাস্ট, মেও পাস্ট, মার্চও পাস্ট, এপ্রিলও পাস্ট, জানুয়ারি ফেব্রুয়ারি তো বেশি পাস্ট। তো কিন্তু আমি যদি বলি দিস ইয়ার, তখন আবার কি হবে? প্রেজেন্ট। প্রেজেন্ট হয়ে যাবে। তো দিস ইয়ার মানে 2024 প্রেজেন্ট, লাস্ট ইয়ার 2023 পাস্ট, নেক্সট ইয়ার 2025 ফিউচার। আচ্ছা ইয়ার বাদ দেন, যদি বলি দিস সেঞ্চুরি, প্রেজেন্ট। প্রেজেন্ট, লাস্ট সেঞ্চুরি পাস্ট। তো দেখেন অ্যাকচুয়ালি এখানে টুডে ইয়েস্টারডে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে টাইমের কম্পারিজনটা। আমি কোন সময়ের সাথে কোন সময়ের তুলনা করছি। আমি যখন সেঞ্চুরি, শতাব্দীর সাথে শতাব্দী তুলনা করছি, লাস্ট সেঞ্চুরি আমার জন্য পাস্ট, দিস সেঞ্চুরি আমার জন্য প্রেজেন্ট। আমি যখন ইয়ার টু ইয়ার কম্পারিজন করছি, গত বছর আমার জন্য পাস্ট, এই বছর আমার জন্য প্রেজেন্ট। আমি যখন মান্থ টু মান্থ কম্পেয়ার করছি, গত মান্থ আমার জন্য পাস্ট, এই মান্থ আমার জন্য প্রেজেন্ট। আমি যখন ডে টু ডে কম্প্যারিজন করছি, গত দিন ইয়েস্টারডে আমার জন্য পাস্ট, আর টুডে আমার জন্য প্রেজেন্ট। আমি যদি সেঞ্চুরি থেকে বছরে আসতে পারি, আমি যদি বছর থেকে মাসে আসতে পারি, আমি যদি মাস থেকে দিনে আসতে পারি, আমি কি দিন থেকে বেলাতে যেতে পারবো না? বেলা বেলা। ইয়েস স্যার। জি স্যার, Yes, sir. পসিবল। তো একটা দিনে তো অনেকগুলো বেলা আছে, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, সন্ধিবেলা, রাত্রিবেলা, গধূলিবেলা, ভোরবেলা, অনেক বেলা। তো এখানে তো আজকের কথা বলে নাই, এখানে বলছে আজকে সকাল বেলা। তো এখানে কিসের কথা বলা হচ্ছে? সকাল বেলার কথা বলা হচ্ছে। তো বেলা কম্পারিজন কিসের সাথে? বেলার সাথে। তো এখন কি সকাল বেলা নাকি দুপুর বেলা না রাত্রি বেলা? রাত। রাত। তো সকালবেলা আছে না গেছে? চলে গেছে। তাহলে এই সকালবেলা কি আমার জন্য প্রেজেন্ট না পাস্ট? পাস্ট। Past. তাহলে আমার কি আজকে দেখে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে? আমার তো এখন কম্পারিজন বেলার সাথে। বেলা বাদ দেন, আমি যদি ঘন্টা টু ঘন্টা কম্পারিজন করি, এই 7টা আমার জন্য প্রেজেন্ট, 6টা আমার জন্য পাস্ট। ঘন্টা বাদ দেন, আমি যদি মিনিট টু মিনিট কম্পারিজন করি, 1 মিনিট আগে একটা আমার জন্য পাস্ট। ইভেন সেকেন্ড টু সেকেন্ড কম্পারিজনে গেলে 1 সেকেন্ড আগেরটা আমার জন্য পাস্ট। তো যাদের আজকে দেখে প্রেজেন্ট বলার মাথায় চিন্তা ভাবনা হচ্ছে, ওরা কি বুঝতে পারছেন যেখানে আজকের কোনো ফ্যাক্টর নেই, ফ্যাক্টরটা হচ্ছে বেলা? ইয়েস স্যার। Sorry. এরপরে আসেন আরো দুইটা জিনিস যেগুলাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট মনে করি, একটা হচ্ছে ফলাফল, একটা হচ্ছে ইয়াচু ইয়াচি। ফলাফল আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, ইয়াচু ইয়াচি দিয়ে বোঝাবো। এই যে করেছি করেছি দেখেও আমরা অনেকে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ফেলতেছি। হবে না, কেন হবে না? আহ, তার কারণটা এবার শুনেন। টেন্সের বাংলা অর্থ কি? কাল। ক্রিয়াকাল। একজনে বলেছেন কাল, আরেকজনে বলেছেন ক্রিয়ার কাল। তো যিনি আমাকে বলেছেন কাল, তিনি আমাকে বলেন আকাল না মহাকাল? স্যার এটা ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। সো টেন্সের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়া মানে ভার্ব, ভার্বের সময়, ভার্বের টাইম, ভার্বের কাল, সময়, টাইম। একটা ভার্ব বিভিন্ন সময়ে সংগঠিত হতে পারে, যেটার কারণে আমরা 12টা টেন্স পাইছি। সো ভার্বের সংগঠিত হওয়ার সময়টাকেই বলতেছে হচ্ছে টেন্স। তো আমরা যে ছোটবেলা থেকে শিখেছি ইয়াছো ইয়াছি, এগুলো আসলে কোনো কাজের না। আপনার একটা বাক্যকে আপনি যখন বাংলা থেকে ইংলিশ করবেন, তখন দেখবেন ওখানে টাইমের কথা উল্লেখ করা আছে কিনা।
টাইমের কথা উল্লেখ থাকলে সে অনুযায়ী আপনার সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেট করব। এতটুকু কি বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ, এবার আসেন ছোটবেলায় আমাদেরকে ইয়াছো ইয়াছি কেন শেখানো হয়েছিল। ধরেন আমি এই সকালবেলা, আজকে সকালবেলা এটা এখান থেকে বাদ দিয়ে দিলাম, তো আমি চা পান করেছি, এখন আমি কোন টেন্সে করব? তো যেই ক্ষেত্রে আসলে টাইম উল্লেখ থাকে না সেই ক্ষেত্রে আপনারা ইয়াছো ইয়াছি এটা সাহায্য নিতে পারেন। কিন্তু যদি টাইম উল্লেখ থাকে এসব ইয়াছো ইয়াছি দিয়ে আমাদের কোনো কাজ হবে না। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার আসেন আরেকটা ট্রান্সলেশন আমি আপনাদেরকে দেই। হুমায়ুন আহমেদ অনেক বই লিখেছেন, এটার ইংলিশ কি? Humayun Ahmed wrote many books. রোড। Wrote. আচ্ছা, হ্যাজ রিটেন কেউ আছে? হ্যাঁ, কে আছে এটা? Sir Humayun Ahmed have written many books. জান্নাতুন হুমায়ুন আহমেদ হ্যাজ রিটেন মেনি বুকস। তো দুজন থেকে আমরা আবারও পেলাম প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। তাহলে দেখছেন তো আমাদের ন্যাশনাল প্রবলেম কোন দুইটা টেন্সে? জি স্যার। কোন দুইটা টেন্স? প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পাস্ট ইনডিফিনিট। তো যিনি বলেছেন হুমায়ুন আহমেদ অনেক বই লিখেছেন, হুমায়ুন আহমেদ হ্যাজ রিটেন মেনি বুক, প্রেজেন্ট পারফেক্ট, উনি একটু কারণটা এক্সপ্লেন করেন আমাদেরকে, আমরা একটু শুনি যে আপনার এটার কারণে এটা মনে হলো। স্যার ওই যে ইয়াছো থাকলে যে প্রেজেন্ট পারফেক্ট হয়, আমি ওই কনসেপ্টটা থেকে আর কি বলেছি। আচ্ছা, আর কেউ প্রেজেন্ট পারফেক্টের সমর্থনে কোনো যুক্তি? স্যার লিখেছেন দেখে হ্যাজ মানে প্রেজেন্ট পারফেক্ট হয়েছে, আর যদি বলা হতো লিখেছিল তাহলে রোট হতো। ও আচ্ছা, ওকে। এই বাক্যে আপনারা কি কোনো টাইম দেখতে পাচ্ছেন? না স্যার। ওকে, তো আরেকজন বলেছেন রোট। কেন রোট একটু এক্সপ্লেন করবেন? স্যার উনি তো বই লিখেছেন মানে পাস্টে, এটা তো আর এখন লিখবে না, বা হি ইজ নো মোর, এরকম না, হি ইজ নো মোর না হলেও স্যার এটা লিখেছেন এই হিসেবে পাস্ট আসছে না। ভেরি গুড। আগে লিখেছেন। দেখেন আমরা কিন্তু এখানে আসলে টাইম দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে টাইম আছে। টাইমটা কোথায় এখন আমরা বের করব। একটু আগে আমি বলেছি টেন্সের বাংলা অর্থ কি, বলেন তো? ক্লিয়ার কাল। আরেকবার জোরে বলেন আপু, সবাই যাতে ভালো করে শুনে। কিসের কাল? ক্লিয়ার কাল। সবাই শুনছেন তো? জি স্যার। তাহলে টেন্সের সাথে সরাসরি রিলেটেড কে? ক্রিয়া। ভার্ব। কে? ভার্ব। তো আমরা সবসময় নজর কোথায় দিব? ভার্বের ভার্বে। দিকে। হুমায়ুন আহমেদ অনেক বই লিখেছেন। আপনারা বলতে পারেন উনি অনেক বই লিখছেন, বইগুলো এখনো আছে, ফলাফল বিদ্যমান, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। এরকম কি কারো কোনো চিন্তা ভাবনা হচ্ছে? জি স্যার, আমার হচ্ছে। Okay, না স্যার। যাক, একজনের হচ্ছে, এটাই আমার যথেষ্ট। তো হুমায়ুন আহমেদ অনেক বই লিখেছেন, এখনো বইগুলা বর্তমান আছে, ফলাফল আছে, তাই আপনি হচ্ছে বলছেন প্রেজেন্ট পারফেক্ট হবে, এই ধরনের চিন্তা। আমি হুম। যদি বইগুলো আগুন লাগাই দিই এখন, তাহলে কি আপনার প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে আপু? স্যার আগুন লাগাই দিবেন মানে এটা তো লজিক্যাল হলো না। মানে হুমায়ুন আহমেদের যত বই আছে সব পুড়ে ফেললাম আমি, আর কোনো বই নাই, ওই 32 নম্বরের মতো। ইস। ওই যে ধানমন্ডি 32 নম্বর বাড়ি যেরকম করে পুড়ে ফেলছে আর কোনো চিহ্ন রাখে নাই, ওই টাইপের। আমি হুমায়ুন আহমেদের আর কোনো চিহ্নই রাখলাম না বইয়ের। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে? না স্যার। আচ্ছা,
এইবার দেখেন আপনি ভুলটা কোন জায়গায় করছেন। এই আমরা দেখেন বললাম না ফলাফল বিদ্যমান। আহ, একটু আগেই আমরা বলছি টেন্সের বাংলা অর্থ, সুস্মিতাই আমাকে বলবেন টেন্সের বাংলা অর্থ কি। ক্রিয়ার কাল। কিন্তু আপনি চিন্তা করতেছেন বই নিয়ে, বই কোন পার্ট অফ স্পিচ? হ্যাঁ, ওটা ভার্ব না, নাউন। নাউন, তাই না? তাহলে টেন্সের সাথে নাউনের চিন্তা করার কোনো লজিক আছে? টেন্স মানে হচ্ছে কি ক্রিয়ার কাল, সেখানে নাউনের কাল তো বলে নাই। তাহলে টেন্স যখন আপনি চিন্তা করবেন ক্রিয়া নিয়ে চিন্তা করবেন, নাউন নিয়ে চিন্তা করার কোনো সুযোগ আছে আপু? লজিক্যালি তো নাই, কিন্তু নাই, বুঝতেছি আসলেই নাই, লজিক্যালি না, আসলেই নাই। আহ, এইবার আসেন লিখেছেন ক্রিয়াটা নিয়ে আমরা যদি চিন্তা করি, হুমায়ুন আহমেদের লিখার কাজ কি শেষ নাকি এখনো চলমান? চলমান না এখন আর। শেষ, তাই না? জি স্যার। তো যেটা শেষ সেটা শেষ, সেটা পাস্ট, প্রেজেন্টে তার কোনো ভূমিকা নাই। হুমায়ুন আহমেদের পক্ষে আর লেখা সম্ভব না, বিকজ হি ইজ ডেড, কারণ লিখার কাজ ওনার এখন চলমান না। সো হুমায়ুন আহমেদ রোট মেনি বুকস। কিন্তু আমি যদি বলি জাফর ইকবাল অনেক বই লিখেছেন, তাহলে কি হবে? Sir has written. হ্যাজ রিটেন, বিকজ তার লিখার কাজ ছিল এবং তিনি এখনো লিখছেন। কিন্তু জাফর ইকবাল যদি আজকে দাঁড়ায় ঘোষণা দেন যে আমি আজকে থেকে আর লিখবো না কারণ আমি গর্তে ঢুকে গেলাম, সেই ক্ষেত্রে জাফর ইকবাল হ্যাজ রিটেন হবে নাকি রোট হবে? Wrote. রোট, কারণ তিনি লিখা বন্ধ করে দিছেন, এটার ঘোষণা অলরেডি দিছেন। তার মানে মরে যাইতে হবে বিষয়টা ওইরকম না, ভার্বের কাজটা কি শেষ নাকি স্টিল চলমান সেটা আপনাকে বুঝতে হবে। Sir, যদি এমন হয় যে কি কোন একটা রাইটার নাম আমরা জানি জি, না, যেটা সে আপনি জানেন না, আপনি জানেন না, সেখানে গ্রামারের কোনো সম্পৃক্ততা নাই, সেটা টোটালি ইংলিশ, সরি টোটালি জেনারেল নলেজ, ওখানে গ্রামার আপনাকে কিছুই করতে পারবে না। আশা করি উত্তর পাই গেছেন। এই প্রশ্নটা সবাই করে বুঝে গেছে। স্যার সাবজেক্টের সাথে রিলেটেড হয়ে গেল তাহলে, যে সাবজেক্ট বেঁচে আছে না মরে গেছে। বাঁচা মরার সাথে সম্পৃক্ত না। যেমন ধরেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই, সাকিব আল হাসান অনেক ম্যাচ খেলেছেন, ইংলিশ কি হবে? has played. সাকিব আল হাসান হ্যাজ প্লেড, বিকজ উনি আগেও খেলেছেন এখনো খেলবে। খেলবে কিনা শিওর না স্যার। এখনো খেলতেছে, হ্যাঁ। যদি বলি সচিন টেন্ডুলকার অনেক ম্যাচ খেলেছেন, Played. তো কারণ উনি তো বলছে আমি রিটায়ারমেন্টে চলে গেছি, তো উনি কি মরে গেছে নাকি? How do we know, একটু sir? আগে আপনি জাফর ইকবালের ক্ষেত্রে আমি যে এক্সাম্পলটা দিয়েছি ওটা মনে হয় আপনি খেয়াল করেন নাই। আমি বলেছি জাফর ইকবাল যদি বলে যে না, জাফর ইকবাল অনেক বই লিখেছেন, হ্যাজ প্লেড, কিন্তু জাফর ইকবাল যদি আজকে জাতির উদ্দেশ্যে বলে যে আমি আজকে থেকে আর বই লিখবো না, আমার বই লেখার কাজ বন্ধ, আমি রিটায়ার্ড, সেক্ষেত্রে জাফর ইকবাল রোট মেনি বুকস। ওইসব ফলাফল টালাফল দিয়ে কিছু আসবে না, আপনাকে দেখতে হবে ক্রিয়াটা। বিভিন্ন কিছুর উপর ক্রিয়ার টাইমটা কিন্তু নির্ভর করে, মরে গেছে না বেঁচে আছে একটা তো আমরা পাইলাম, আরেকটা হচ্ছে উনি ঘোষণা দিয়েছেন রিটায়ারমেন্টে গেছেন, এই ধরনের বিষয় আমরা পাইলাম। আমি যদি বলি যে ম্যারাডোনা অনেক ম্যাচ খেলেছেন, ম্যারাডোনা প্লেড। যদি বলি যে মেসি অনেক ম্যাচ খেলেছেন, মেসি হ্যাজ প্লেড। যদি মেসি অবসরে চলে যায় তাহলে হবে মেসি প্লেড, মেসি কিন্তু বেঁচে আছেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? জি স্যার, বুঝতে জি স্যার। আহ, আচ্ছা বাদ দেন, আপনাদেরকে আরেকটা জিনিস মজার জিনিস বলি। ধরেন এখানে অনার্স ফার্স্ট ইয়ারের কেউ আছে? সেকেন্ড ইয়ার? আসলে পড়ালেখা করেন। থার্ড ইয়ার কেউ আছে? এমনকি ফোর্থ ইয়ারে যাবো? বাবা অনার্স ফোর্থ ইয়ারে কেউ আছে? ফার্স্ট ইয়ার জি স্যার। নাই, আপনি ফোর্থ ইয়ার নাই, তার মানে আপনি হচ্ছেন মোটামুটি এখানে সবচেয়ে ছোট, বাকিগুলো সব বুড়া। এগুলো কেমনে জেনারেশন জেড হয়? আচ্ছা, তো মাস্টার্স মিস্টার
হ্যাঁ, মাস্টার্স। আচ্ছা, মিস্টার নাইম ইংল্যান্ডের একটা মেয়ের সাথে প্রেম করতেছে। বয়স ছোট তো, মানে সবচেয়ে ছোট, তাই আপনাকে নিয়ে কথা বলছি। স্যার সো ম্যারিড, নাইম বলেন। হ্যাঁ, ম্যারিড স্যার। হ্যাঁ। ও আচ্ছা, সরি। তো ব্যাপার না, আপনি প্রেম করতেই পারেন, এটা কোনো বিষয় না। আহ, তো দেখেন মিস্টার নাইম, ইংল্যান্ডের মেয়েটা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবে? ইংলিশ। ভেরি গুড। সো নাইমের প্রেম হচ্ছে ইংলিশে চলছে। একদিন মেয়ে প্রেমের টানে বাংলাদেশে চলে আসছে। তো নাইম খুব খুশি, নাইম তাকে নিয়ে চলে গেছে হচ্ছে সুন্দরবনে ঘুরতে। তো নাইম কোথায় গেল তাকে নিয়ে? সুন্দরবনে। সুন্দরবন। হ্যাঁ, ভেরি গুড। এখন সুন্দরবনে যাওয়ার পরে উনি, মিস্টার নাইম, ওনার গার্লফ্রেন্ডকে বললেন, আই স মেনি টাইগার্স ইন দিস ফরেস্ট। কি বলেছে? আই স মেনি মেনি টাইগার টাইগার্স ফরেস্ট। ইন দিস ফরেস্ট। এটা শুনে ওনার গার্লফ্রেন্ড বললো, ওয়াও, ইউ আর সো লাকি। মানে এরকম তুমি খুবই সৌভাগ্যবান। এই ধরনের সৌভাগ্য কারোরই হয় না যে তুমি অনেক বাঘ দেখছো একসাথে। বাট মিস্টার নাইম যদি ওনার গার্লফ্রেন্ডকে বলতেন, আই হ্যাভ সিন মেনি টাইগার্স ইন দিস ফরেস্ট, উনার গার্লফ্রেন্ড ভয়ে উনার কোলে লাফ দিয়ে উঠে যেত। কেন? জি স্যার, মানে প্রেজেন্টে আছে, মানে এখন দেখতেছে এরকম হ্যাঁ, বিষয়টা। কারণ নাইম যখন বলেছে স, স মানে পাস্ট, দ্যাট মিন্স বাঘগুলাকে দেখছি, ওগুলাকে আর বর্তমানে দেখা সম্ভব না, দেখার কাজ শেষ। হয় বাঘগুলা মরে গেছে, নয় সুন্দরবনে চলে গেছে, নয় তাদেরকে ধরে চিড়িয়াখানায় পাঠিয়ে দিছে। এই বনে আর কোনো বাঘ দেখা সম্ভব না, কারণ বাঘ নাই। কিন্তু নাইম যদি বলে হ্যাভ সিন, তার মানে আমি আগেও দেখছি, যে কোনো সময় আসতে পারে, পিছন থেকে হামলা করতে পারে, তাদেরকে আবার দেখা যেতে পারে, সাবধানে থাকো। সো ইউ হ্যাভ টু বুঝতে হবে পাস্ট মিন্স পাস্ট। আর আপনি যখন সেটাকে প্রেজেন্ট পারফেক্টে করবেন, এটা পাস্টের থেকে রেস্টটা নিয়ে এখনো আসছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো আমি কি প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট আপনাদেরকে বুঝাতে পারছি যে আমাদের আসলে কি বুঝতে হবে আর কি করা উচিত? জি স্যার। জি স্যার। স্যার রাইটারেরটা তো স্যার ক্লিয়ার হয় নাই। কোনটা? স্যার রাইটারেরটা যদি আমি হয় আননোন কোনো রাইটার দিল, বাট আমি জানি না সে কি বেঁচে আছে নাকি আর লিখবে কি লিখবে না, তখন আমি স্যার কোনটা ইউজ করবো কিভাবে বুঝবো? ওটা তো আমি আপনাকে বললাম আপু। ধরেন আপনাকে বললো ওয়াং চিং পং অনেক বই লিখেছেন, বুঝতে পেরেছে? বাংলা ইংলিশ ইংলিশ বাংলা থেকে ইংলিশ করতে দিছে, মিস্টার ওয়াং চিং পং অনেক বই লিখেছেন। আপনি কি আমার কথা শুনেছেন? জি স্যার। তো ওয়াং চিং পং কে কি আপনি চিনেন? না। যেহেতু আপনি চিনেন না, আপনি যেটাই লিখেন ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক হওয়ার সম্ভাবনা আছে। এখানে গ্রামারের দোষ না, এটা হচ্ছে জেনারেল নলেজের দোষ। ক্লিয়ার, আই মিন ক্লিয়ার। স্যার কারেক্ট কিভাবে করবো তাহলে? ওখানে কারেক্ট করার সুযোগ নেই তো, এটা তো আপনার জেনারেল নলেজের সাথে রিলেটেড। আপনার জেনারেল নলেজটা আমি কিভাবে ঠিক করে দেবো? আপনি আমাকে বলেন, এটা কোনো লজিক্যাল প্রশ্ন হলো? আমি তো এখন আপনাকে সব রাইটারের নাম মুখস্থ করে দিতে পারবো না। ইজ ইট পসিবল ফর মি? আপু কি আমার কথা বুঝতেছেন আমি কি বোঝাতে যাচ্ছি? হ্যাঁ স্যার বুঝছি। তো আপনি যদি মনে করেন যে না মুখস্থ করতে হবে, করে নেবেন, এত প্যারা নিচ্ছেন কেন? আমি আপনাদেরকে একটা সিস্টেম শিখাইলাম। সো আপনার কোডের মধ্যে যদি বল আসে আপনি খেলবেন, কোডের বাইরে বল গেলে খেলবেন না। কথা সিম্পল। একটা পরীক্ষায় তো অনেকগুলো প্রশ্ন হয়, সব প্রশ্নের উত্তর দিতে হবে বলে কথা আছে নাকি? মানে কি আপনি কি 100 পাওয়ার জন্য পরীক্ষা দিবেন? ইজ ইট? সো এই জন্য পড়ালেখা একটু ভালো করে করতে হয় আর কি। ওকে, এবার আসি জাতীয় সমস্যা। ন্যাশনাল প্রবলেম তো গেল, এবার আমরা হচ্ছে জাতীয় সমস্যা নিয়ে কথা বলবো। সো ন্যাশনাল প্রবলেম হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। জাতীয় সমস্যা আসলে কোথায়, কোন টেন্স, একে বলতে পারবেন? এই দুইটা বাদে
পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আপনাদের টেনশন করারই দরকার নাই। কেন? কারণ হচ্ছে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটাই সেম। যেটাকে আপনি প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারবেন সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে কোনো টেন্স এখন বিবেচনা করা হয় না, বিধায় ওটা নিয়ে প্যারা খাওয়ারও দরকার নেই। সো সহজ ভাষায় বলতে গেলে আপনি এখন টেন্স নয় প্রকারও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। সো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিন্তা মাথায় আনতে হবে না। ক্লু দিচ্ছি, এই যে ক্লু দিলাম, এবার চিন্তা ভাবনা করে বলেন। পাস্ট পারফেক্ট। আফটার এন্ড বিফোর। এটা কি টেন্স আফটার এন্ড বিফোর? প্রশ্নটা আবার করছি, দুইটা টেন্সে আমাদের জাতীয় সমস্যা মানে সমস্যা আছে, এই দুইটা টেন্স কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিট আর হচ্ছে পারফেক্ট, Past indefinite. সরি পাস্ট। Past indefinite and past perfect. ওকে, অনেক কিছু চিন্তা করছেন। এবার একটু দেখেন, আমাদের আসলে জাতীয় সমস্যাটা হচ্ছে এই জায়গায়। কি বুঝলেন? অতীতকালে যদি দুইটা কাজ সংঘটিত হয়, এগুলোকে আমরা কোন টেন্সে লিখি? Past. পাস্ট পারফেক্ট। স্যার পাস্টে লিখি। এবার যদি দুটা কাজের মধ্যে কোনটা আগে হচ্ছে পরে হচ্ছে ওইটার হিসেবে তখন পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট হয়। আচ্ছা, আর একটু চিন্তা করেন, আমি চা দিয়ে পরোটা খাচ্ছি, তো পরোটাটা শেষ হয়ে যাবে, তারপর আমি শুরু করতেছি। এবার আসেন, খাওয়া শেষ, এবার বলি। আহ গোপাল ভাঁড়ের নাম শুনছেন? একটা সিরিজ দেখা যায় সনি আটে। ইয়েস স্যার, এটা ছোটবেলায় দেখছি। আহ, আহ, এটা হচ্ছে আমার একটা ফেভারিট সিরিজ। আমি মোটামুটি টিভিতে সবসময় দেখতাম, এখন মোবাইলে দেখি। প্রত্যেকদিন রাত্রে আমি দেখি 2-3 পর্ব গোপাল ভাঁড়। ভালো লাগে, পুরান নতুন সব মিলে। আহ, তো আমি কিছু ঘটনা বলবো, আপনারা শুধু ঘটনাগুলোর কথা চিন্তা করবেন, আর আহ, আমি কি বলতে চাচ্ছি সেটা বুঝবেন। গোপাল ভাঁড় প্রতিদিন টিভিতে 5টা থেকে 6টা পর্যন্ত হয়। কয়টা থেকে কয়টা? 5টা থেকে 5টা থেকে 6টা। সো ধরেন আমি গতকালকে গোপাল ভাঁড় দেখলাম, তাহলে কয়টা থেকে কয়টা পর্যন্ত দেখলাম? 5টা থেকে 6টা। 5টা থেকে 6টা, ভেরি গুড। সো ঘটনা নাম্বার 1, গোপাল ভাঁড় কয়টায় শুরু হলো, 5টায়। শেষ হলো কয়টায়? 6টায়। 6টায়। শেষ হওয়ার সময় একটা মিউজিক দেয় না, ডিং ডিং? হুম।
এই যে গোপাল ভাঁড় শেষ হচ্ছে, মিউজিকটা দিবে এমন সময় দরজায় ক্রিং ক্রিং করে কলিং বেল বেজে উঠলো। তো আমি উঠলাম, গেলাম, দরজা খুললাম, দেখলাম বাবা আসছে। গোপাল ভাঁড় কয়টায় শেষ হয়েছে? 6টায়। বাবা কয়টায় আসছে? 6টায়। ভেরি গুড। দ্যাট মিনস অতীতকালে, গতকালকে একটা কাজ শেষ হওয়ার সাথে সাথেই আরেকটা শুরু হয়েছে, তাই না? হুম। দুইটা কাজের মধ্যে কি কোনো বিরতি আছে? না। নাই। ভালো করে খেয়াল করেন, এই 5টায় গোপাল ভাঁড় শুরু হলো, 6টায় শেষ হলো, আর ঠিক 6টায় আমার বাবা আসলো। এটা একটা কাজ, এটা একটা কাজ, দুইটা কাজের মধ্যে কোনো বিরতি নাই। সো অতীতকালের দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে যদি কোনো বিরতি না থাকে, দুইটাকেই আমরা দেখি, বলেন তো কোন টেন্সে করব? আইডিয়া? পাস্ট ইনডিফিনিট। সো দুইটাই পাস্ট ইনডিফিনিট। এতটুকু কি বোঝা গেছে? ইয়েস স্যার। ঘটনা নাম্বার 2, গোপাল ভাঁড় কয়টায় শুরু হয়েছিল? 5টায়। শেষ হবে কয়টায়? 6টায়। 5:30 বাজে ক্রিং ক্রিং করে কলিং বেল বেজে উঠল। সো আমি উঠলাম, গেলাম, দরজা খুললাম, দেখলাম বাবা আসছে। বাবা কয়টায় আসছে? 5:30টায়। তখন কি আমার গোপাল ভাঁড় শেষ হয়েছিল? না। তো আমার বাবা আসা আমার গোপাল ভাঁড় দেখাকে ব্যাহত করছে নাকি করে নাই? অবশ্যই। অতীতকালের দুইটা কাজ একটা যদি আরেকটাকে ব্যাহত করে, এই যে এটা হচ্ছে 5টায় শুরু হয়ে 6টায় শেষ হবে, কিন্তু 5:30টায় আমার বাবা আসছে, এই এটা দিয়ে কি বোঝা যাচ্ছে? জি স্যার। সেই ক্ষেত্রে কোন টেন্স করতে পারি? So past continuous and past indefinite. হুম, অতীতকালের দুইটা কাজ একটা যদি আরেকটাকে ব্যাহত করে, যেটা ব্যাহত করছে কোনটা? Watching Gopal Bhatt. যেটা ব্যাহত করছে, ব্যাহত কে বাবার করছে? আশাটা সেটা পাস্ট ইনডিফিনিট। আর যেটা ব্যাহত হইছে, গোপাল ভাঁড় দেখা, সেটা পাস্ট কন্টিনিউয়াস। এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, স্যার। আচ্ছা, এরপরে ঘটনা নাম্বার 3, গতকালকে আমি 5টায় গোপাল ভাঁড় দেখতে বসলাম, 6টায় শেষ হলো, এরপর আমি উঠলাম, হাঁটাহাঁটি করতেছি, চা খাইলাম, সোফাতে বসলাম, বারান্দায় গেলাম, 7টার দিকে ক্রিং ক্রিং করে কলিং বেল বেজে উঠলো, দরজা খুললাম, দেখলাম বাবা আসছে। সো গোপাল ভাঁড় কয়টায় শেষ হয়েছে? 6টায়। বাবা কয়টায় আসছে? 7টায়। দুইটা কাজের মধ্যে বিরতি আছে না নাই? আছে। কোনটা আগে হইছে? গোপাল ভাঁড় গোপাল দেখা। ভাঁড় দেখা আগে হয়েছে। ভেরি গুড, বুঝে ফেলছেন। সো গোপাল ভাঁড় দেখা যেহেতু আগে হইছে, সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হইছে বাবার আশা, সেটা পাস্ট ইনডিফিনিট। কিন্তু আমরা ছোটবেলা থেকে এই একটা স্ট্রাকচারই শিখছি, এর বাইরে আর কিছু শিখতে পারি নাই। এইবার আসেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। বিফোর এর আগেরটা পাস্ট পারফেক্ট আমরা নরমালি জানি, পরেরটা ইনডিফিনিট আমরা জানি। আফটার এর ক্ষেত্রে পরেরটা পাস্ট পারফেক্ট আমরা জানি, আগেরটা পাস্ট ইনডিফিনিট আমরা জানি। রুলসটা আমরা জানি নাকি জানি না? ইয়েস জি স্যার। স্যার। তাহলে এখানে যে দুইটা কাজ আছে, এই দুইটা কাজের মধ্যে বিরতি আছে না নাই? বিরতি আছে স্যার। ঠিক সেম ভাবে প্রথম যে সেন্টেন্স, এখানেও দুইটা কাজের মধ্যে বিরতি আছে না নাই? হ্যাঁ।
তো প্রিলির জন্য আপনারা বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট, আফটারের পরেরটা পাস্ট পারফেক্ট, এটা শিখতে পারেন। কিন্তু আপনি যদি রিটেনে লিখতে চান বিফোরের আগে ইনডেফিনিট, আফটারের পরে ইনডেফিনিট, আপনি লিখতে পারবেন, আপনাকে ভুল বলার অধিকার কারো নাই। বিকজ আপনি যখন লিখবেন দ্য পেশেন্ট ডাইড বিফোর দ্য ডক্টর কেম, দ্যাট মিনস ডাক্তার পা দেওয়ার সাথে সাথেই রোগী মারা গেছে, দুইটা কাজের মধ্যে কোনো বিরতি নাই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে আপনি যখন দুইটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখছেন, টিচার বলবে যে, বুঝবে যে কি দুইটার মধ্যে কোনো বিরতি নাই। কিন্তু যখন একটাকে পারফেক্ট একটাকে ইনডিফিনিটে লিখছেন, তখন টিচারে বুঝবে যে বিরতি আছে। যখন এইভাবে লিখবেন তখন টিচারে বুঝবে যে একটা একটার ভিতর দিয়ে ঢুকে গেছে, মানে একটা একটাকে বাধাগ্রস্ত করছে। আমি কি বোঝাতে পারছি এতটুকু? আচ্ছা স্যার। আহ, এর বাইরে আরেকটা ঘটনা আছে, ঘটনা নাম্বার 4। ধরেন আপনি 5টা বাজে গোপাল ভাঁড় দেখতেছিলেন, ঠিক ওই সময় আপনার আব্বা অন্য আরেকটা কাজ করতে পারে না? জি। সো অতীতকালে দুইটা কাজ যদি একসাথে চলতে থাকে, সেটাকে আমরা করি হচ্ছে দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। এর মানে টিচারে বুঝবে দুইটা কাজ একসাথে চলতেছিল অতীতকালে। তাহলে তাহলে এখানে কি আর কারো কোনো কনফিউশন আছে? থাকলে আমাকে প্রশ্ন করেন। ওকে, তার মানে আমরা এই ঝামেলা থেকে মুক্তি পেলাম যে অতীতকালে দুইটা কাজ নিয়ে আমরা কনফিউশনে থাকবো না। এবার আসি, টুকটাক কিছু জিনিস শিখবো, বাট এটা টুকটাক জিনিস হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভার্বকে নর্মালি দুই ভাগে আমরা ভাগ করতে পারি, অ্যাকশন ভার্ব এবং নন অ্যাকশন ভার্ব। সো কে বলতে পারবে হোয়াট ইজ অ্যাকশন ভার্ব আর হোয়াট ইজ নন অ্যাকশন ভার্ব? অকর্মক্রিয়া সকল। আল্লাহ, ওটা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ধরেন আপনি আপনি খেলাধুলা করতেছেন, শারীরিক পরিশ্রম হয় নাকি হয় না? হয়। তো খেলা হচ্ছে আমার অ্যাকশন ভার্ব। এবার মনে করেন কাউকে ভালোবাসতেছেন, শারীরিক পরিশ্রম হয় নাকি হয় না? স্যার আবার সব নীরব, মানে বলুন। সবগুলো সেক খাইছে মনে হয়। না না, হয় স্যার না, আবার হয় না। একটু নিজে মিস করছি স্যার। মানসিক পরিশ্রম। মানসিকের কথা তো বলি নাই, শারীরিকের কথা বলছে। তার মানে যে ঠিক ভার্বের আছে। ক্ষেত্রে আপনার শারীরিক পরিশ্রম হবে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, আর যেটা শারীরিক পরিশ্রম হবে না সেটা নন অ্যাকশন ভার্ব। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো সাধারণত নন অ্যাকশন ভার্ব গুলোকে আমরা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করতে পারি না। যেমন আপনি বলতে পারবেন না আই এম লাভিং, আই এম হেটিং ইউ, আই এম লাভিং ইউ, এরকম বলা যাবে না। এগুলোকে কন্টিনিউয়াস টেন্সে করা যাবে না। এতটুকু কি বোঝা গেছে? স্যার ওকে। তো আপনারা কি মানে নতুন সরকার নতুন দল গঠন হচ্ছে সেজন্য মানে রাজনীতিতে নামবেন এই ধরনের বিষয় চিন্তিত নাকি? মানে কারো মুখের থেকে ভরা বের হচ্ছে না? বাবারা সবার আগে পড়ালেখা, দুনিয়া যেদিকে যাক পড়ালেখা কেউ নিতে পারবে না, মাইন্ডেড। হুম, এবার আসি আপনাদেরকে এক ধরনের ভার্ব পড়াবো যেটা আসলে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমাদের জন্য একটা ক্রুশাল রোল প্লে করে এই ভার্ব গুলো।
সো এটার নাম হচ্ছে সেন্স পারসেপটিভ ভার্ব। আই রিপিট, সেন্স পারসেপটিভ ভার্ব। সেন্স পারসেপটিভ ভার্ব কোনগুলো? মানুষের ইন্দ্রিয় কয়টা? 5টা। 5টা। চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। আবার কেউ কেউ সিক্স সেন্স বলে ফেলিয়েন না, মানুষের ইন্দ্রিয় হচ্ছে 5টা: চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা। এই যে সেন্স পারসেপটিভ ভার্ব গুলো আছে, নর্মালি এই সেন্স পারসেপটিভ ভার্ব গুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে না, তবে মাঝে মাঝে এগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। দ্যাট ইজ দ্য বিগ এবং ক্রুশাল পয়েন্ট ইউ হ্যাভ টু বুঝতে হবে ফর ইউর পরীক্ষা, কারণ এই ক্রুশাল জিনিসগুলো দিয়ে পরীক্ষার হলে গোলমালগুলো আমাদের লাগে। তো আমি আবারও বলছি, সেন্স পারসেপটিভ ভার্ব আমরা নরমালি কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব না। যেমন মনে করেন চোখ, চোখ দ্বারা আমরা কি কি করি? দেখতে পাই। দেখি। তো দেখা ইংলিশ কি কি? See, ওয়াচ। watch, সি, ওয়াচ। তারপর আর আর কি হতে পারে? স্যার অন্য একটা ইয়া আছে স্যার, স্টেয়ার করা যায় স্যার। স্টেয়ার। আর কোনো ওয়ার্ড আমরা পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো সি আর ওয়াচ আমি নিলাম। আমি একটি পাখি দেখতেছি, এটার ইংলিশ কি? I'm watching a bird. ওকে, আই এম সিইং এ বার্ড কি বলা যাবে? সবাই নীরব। আই এম সিইং এ বার্ড কি বলা যাবে? না না স্যার না, কেন? এটা তো অ্যাকশন নাই। আচ্ছা, একটু আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। সি আর ওয়াচের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? ধরেন আপনি বাসা থেকে ইউনিভার্সিটি গেলেন, যাওয়ার সময় চোখটা কি খোলা ছিল না বন্ধ ছিল? স্যার খোলা খোলা ছিল। ছিল। চোখ খোলা থাকা অবস্থায় আপনার চোখের মধ্যে অনেক কিছু পড়ছে। আহ, মানুষ পড়ছে, রিক্সা পড়ছে, ট্যাক্সি পড়ছে, গাড়ি পড়ছে, বাস পড়ছে, প্লেন পড়ছে, ট্রেন পড়ছে, কাউয়া পড়ছে, কুত্তা পড়ছে, ডাস্টবিনও পড়ছে। এখন আপনার চোখে যখন ডাস্টবিন পড়ছে, আপনি কি ওটার দিকে এভাবে তাকাইছিলেন, ওয়াও ডাস্টবিন, এরকম তাকাইছিলেন? মোটেও না না। স্যার। না স্যার। চোখ খোলা ছিল, চোখের মধ্যেই তাই দেখে ফেলছেন। বিষয়টা তো এরকমই নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। তো আবার যদি বলি যে আমি টিভি দেখতেছি, এটাও একটা দেখা। তো চোখ খোলা থাকা অবস্থায় আমরা যে জিনিসগুলো দেখি সেটা কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? আনইনটেনশনাল। এই যে ডাস্টবিনটা চোখে পড়ে গেল আমার, আনইনটেনশনাল। এই যে আমি যাচ্ছি রিক্সা করে, হঠাৎ কুত্তা একটা দৌড় দিল, চোখের মধ্যে পড়লো, আনইনটেনশনাল। কিন্তু আমি যখন টিভি দেখতেছি সেটা কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? ইন্টেনশনাল। এখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে দিয়ে একটা মেয়ে চলে যাচ্ছে, ওটার দিকে তাকাই আছি, এটা কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? এই পোলা ভাই, উত্তর দাও। ইন্টেনশনাল স্যার। এখন এখন উত্তর বাইরে গেছে, মানে ওকে, ভেরি গুড।
সো যদি ইন্টেনশনাল হয় আই এম ওয়াচিং দ্য গার্ল হবে, হ্যাঁ, আর যদি আনইনটেনশনাল হয় আই সি দ্য গার্ল হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো সি যেটা বোঝায় সেটা হচ্ছে আনইনটেনশনাল, আর ওয়াচ যেটা বোঝায় সেটা হচ্ছে ইন্টেনশনাল। তো আপনি যখন সি ভার্বটা ব্যবহার করবেন তখন টিচার বুঝে নিবে যে আপনি আনইনটেনশনাল দেখার কথা বলছেন, যে কারণে আপনাকে কন্টিনিউয়াস করা যাবে না। আমার কথাটি এতটুকু বোঝা গেছে? জি স্যার। এবার আসেন, সি মাঝে মাঝে কন্টিনিউয়াস হয়, কি বললাম? সি মাঝে মাঝে কন্টিনিউয়াস হয়। সি মাঝে মাঝে কন্টিনিউয়াস কখন হয়? ধরেন আমি বললাম আই এম সিইং মাই ম্যানেজার টুমরো, এটার মানেটা কি? ম্যানেজারের সাথে কালকে দেখা হবে। তো আমি কি গিয়ে আমার ম্যানেজারের দিকে তাকাই থাকবো, পরে না চোখের পলক, মানে আমি আইসিটি মন্ত্রীর কথা বলছি না, মানে পরে না চোখের পলক, হ্যাঁ। আমি কি ম্যানেজারকে এক দৃষ্টিতে তাকাই থাকবো, বিষয়টা কি এরকম? না স্যার। দেখতেই থাকবো দেখতেই থাকবো, নাকি আমি ম্যানেজারের সাথে সাক্ষাৎ করবো, এটা বোঝাচ্ছে? সাক্ষাৎ করে। ভেরি গুড। তো সি দ্বারা যদি আপনি মিট বোঝাতে চান সেই ক্ষেত্রে আপনি সি কে কন্টিনিউয়াস করতে পারবেন, আপনাকে কেউ বাধা দেবে না। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন তো ক্লিয়ার বলা যাবে না, লাউড এন্ড ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এবার আসি। আহ, ধরেন আপনি কক্সবাজারে গেছেন, গিয়ে আপনি সমুদ্রটা দেখতেছেন। ধরেন আপনি রাঙ্গামাটি গেছেন, আপনি রাঙ্গামাটির পাহাড় পর্বত দেখতেছেন। ধরেন আপনি একটা গ্রামে গেছেন, গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছেন। তো আপনি চাইলে এই দেখা বা ভিজিট হতে আপনি সিটাকে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে সিটাকে কন্টিনিউয়াস করতে পারবেন। আই এম সিইং দ্য টাউন, এটার মানে কি আমি কি শহরটাকে দেখতেছি? বিষয়টা এরকম না, আই এম ভিজিটিং দ্য টাউন। এখানে সি মানে দেখা বোঝাচ্ছে না, এখানে ভিজিট বোঝাচ্ছে। তো এর বাইরে আরো অনেক এক্সেপশনাল ইউজ আছে, আমি জাস্ট টুকটাক এই দুইটাই দেখাইলাম সি এর। এটা গেল। অবজার্ভ স্যার, হ্যাঁ বলেন। অবজার্ভ করতে পারি না স্যার, এখানে কোনো অবজার্ভ। হ্যাঁ, আমি তো অবজার্ভ নিয়ে কোনো কথা বলি না, আমার মূল প্রবলেমটা হচ্ছে সি নিয়ে। আপনি এখানে ওয়াচিং দিতে পারেন, অবজার্ভিং দিতে পারেন, কোনো সমস্যা নেই, স্টিয়ারিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মূল প্রবলেমটা হচ্ছে সি ভার্বটা নিয়ে। কোন ভার্বটা? সি কে আপনি এই সকল ক্ষেত্রে কন্টিনিউয়াস করতে পারবেন, এটাই জাস্ট বোঝাতে চাচ্ছি, অন্যথায় আপনি কন্টিনিউয়াস করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা গেল হচ্ছে চোখের ক্ষেত্রে। এরপরে আসি আমরা হচ্ছে স্কিন, ত্বক দ্বারা আমরা কি করি? অনুভব করি। অনুভব করি। অনুভব করা ইংরেজি কি? ফিল। ফিল। ভেরি গুড। ফিল ভার্বটাকে আপনারা কন্টিনিউয়াস করতে পারবেন না, আমার এই কথাটা কি বোঝা গেছে? আপনি জি বলতে স্যার। পারবেন না আই এম ফিলিং হট বা আই এম ফিলিং কোল্ড, আপনার বলার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই সেটাই হচ্ছে বুঝতে হবে। আহ, শীতকালে কি আমরা ঠান্ডা লাগাই নাকি অটোমেটিক্যালি লাগে? স্যার অটোমেটিক্যালি লাগে। গরমকালে কি গরম অটোমেটিক্যালি লাগে নাকি আমরা গরম লাগাই? অটোমেটিক্যালি লাগে। তো আই এম ফিলিং হট, আই এম ফিলিং কোল্ড, এই জায়গায় যে আমরা ব্যবহার করলাম ফিলটা, কি দিয়ে ফিল করতেছি? ত্বক দিয়ে না? হ্যাঁ, জি স্যার। ইন্টেনশনালি নাকি আনইনটেনশনালি? আনইনটেনশনাল। আনইনটেনশনালি।
শীতকালে অটোমেটিক্যালি ঠান্ডা লাগবে, গরমকালে অটোমেটিক্যালি গরম লাগবে, আপনি ইচ্ছাকৃত ভাবে লাগানোর কোনো সুযোগ নাই, এটা আনইনটেনশনাল। এই কারণে ফিলটাকে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন না সি এর মতো। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। তো স্যার এখন একবার একটু আপনাদের, বলবেন? হ্যাঁ বলেন। স্যার আপু কি, রিপিট হ্যাঁ করতে পারবেন কি? আমি মিস করছি। আমি স্যার এই যে সেন্টেন্সটা বললেন একটু আগে, ওটা মিস করছি স্যার। বললাম যে আই এম ফিলিং হট, আই এম ফিলিং কোল্ড আপনি বলতে পারবেন না, কারণ ফিল হচ্ছে আনইনটেনশনাল, এটা ইন্টেনশনাল না। সি ওকে যেমন আনইনটেনশনাল, ফিলও আনইনটেনশনাল, ঠিক আছে? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে এখন, আমার নেটের সমস্যা নাকি আপনার, বুঝতে পারতেছি না। আমিও বুঝতেছি না, নেটওয়ার্ক কাটা সমস্যা। না, কতটা ক্লিয়ার আছে? স্যার আপনারটা ঠিক আছে। তবে কথা ক্লিয়ার ফিলটাকে, আছে। ভেরি গুড, ফিলটাকেও আমরা চাইলে কন্টিনিউয়াস করতে পারি, সেক্ষেত্রে মিনিং গুলো একটু চেঞ্জ হতে পারে। কিরকম দেখেন, আমরা বলি না আই এম ফিলিং বেটার, বলি নাকি বলি না? জি বলি স্যার স্যার। বলি। এটার বাংলা অর্থ কি? যে এখন ভালো অনুভব করছি। আমি সুস্থতা বা ভালো অনুভব করছি। কি দিয়ে অনুভব করছেন, ত্বক দিয়ে নাকি শারীরিক ভাবে? শারীরিকভাবে। তো ফিলটা তো আমরা ত্বক দিয়ে করব তাই না, স্কিন দিয়ে করব তাই না, কিন্তু এখানে তো ফিলটা ত্বক দিয়ে করা হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস করতেই পারি, তাই না? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, এর বাইরে আসেন, ত্বক দিয়ে যদি ফিল করিও মাঝে মাঝে কন্টিনিউয়াস করা যায়, কখন? যদি এটা আনইনটেনশনাল না হয়ে ইন্টেনশনাল হয়। ধরেন সুস্মিতা মাথা ঘুরে পড়ে গেছে, সুস্মিতার আম্মু ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার এসে ওর হাতটা ধরে পালসটা চেক করলো, তো ডাক্তার ওর হাতটা টাচ করছে, কিসের জন্য টাচ করছে? পাস চেক করার জন্য। পালসটা ফিল করার জন্য। তো এই যে টাচ করে ডাক্তার, তার স্কিন দিয়ে ফিলটা করছে, ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? ইন্টেনশনাল। ইন্টেনশনাল। এই ফিলটা ইন্টেনশনাল, চাইলে আপনি এটাকে কন্টিনিউয়াস করতে পারেন। যেমন দ্য ডক্টর ইজ ফিলিং হার পালস, এখানে আপনি কন্টিনিউয়াস করলে কেউ আপনাকে মাইক দিবে না, কারণ এটা ইন্টেনশনাল। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যেমন আমি চশমা পরি, ছোটবেলায় যখন কারেন্ট চলে যেত বা ইলেকট্রিসিটি চলে যেত, তখন চশমাটা খুলে রাখলে ইলেকট্রিসিটি চলে গেলে হাত দিয়ে হাতড়াইতাম টেবিলের উপর, বিছনার উপর, চশমাটা কোথায় আছে। হাতড়ানোর কারণটা হচ্ছে হাতের সাথে লাগলেই আমি চশমাটা খুঁজে পাবো। আপনাদের সাথে কি এরকম ঘটছে কখনো? ঘটার তো কথা না, মোবাইল আছে সবার থেকে। স্যার কারেন্ট গেলে মোবাইল খুঁজছে এইভাবে। ভেরি গুড। তাহলে আপনি মোবাইলটা টাচ করে করে ফিল করে করে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছেন, ইয়েস অর নো? জি স্যার। ইয়েস স্যার। এই ফিলটা কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? ইন্টেনশনাল। ইন্টেনশনাল। তাহলে আপনি চাইলে এখানেও কন্টিনিউয়াস করতে পারেন, হি ইজ ফিলিং ফর দ্য কি ইন দ্য ডার্ক। এটার মানে হচ্ছে ট্রাই টু ফাইন্ড সামথিং বাই টাচিং, একটু আগে আমি যেটা বললাম। আরো অনেক কিছু আছে, অ্যাভয়েড করে গেলাম, এগুলো হচ্ছে মেইন। যেমন নোজ, নাক দ্বারা আমরা কি করি? স্যার স্মেল। মিল নেই। আপনি কিন্তু স্মেলকে কন্টিনিউয়াস করতে পারবেন না, কারণ স্মেল হচ্ছে আনইনটেনশনাল। যেমন ধরেন, আপনাদেরকে ভালো উদাহরণ দিয়ে তো লাভ নেই, স্যার খারাপ মাঝে মাঝে উদাহরণ দিই। ইন্টেনশনাল হয় না। হ্যাঁ জি ভাইয়া, চলে গেল। আচ্ছা, স্যার মাঝে মাঝে ইন্টেনশনালি হয় না, আপনার হচ্ছে স্মেল মানে। হয় বলেই তো পড়াচ্ছি, না হলে তো পড়া যাবে না। বুঝা গেছে? আচ্ছা, ধরেন আপনাদেরকে আমি একটা খারাপ জি থেকে স্যার। উদাহরণ দিই। পাবলিক টয়লেটে তো মোটামুটি ছেলেরা গেছেন মনে হয়, না মেয়েরা যায় না সহজে, ছেলেরা তো গেছেন। পাবলিক টয়লেটে জি ঢুকার সাথে স্যার। সাথে নাকের মধ্যে কি আসে? ব্যাড স্যার স্মেল। ইউরিনের গন্ধ। ওটা কি অটোমেটিক্যালি চলে আসে নাকি আপনি টয়লেটে গিয়ে ইচ্ছাকৃত ভাবে স্মেলটা নেন? কোনটা? অটোমেটিক।
অটোমেটিক্যালি চলে আসে। তো এটা কি ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? স্যার Unintentional. আনইনটেনশনাল। তো এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। তো এবার আসেন আরো দুইটা জিনিস আমি আপনাদেরকে বলি। পারফিউমের দোকানে গিয়ে ইচ্ছা মতো আমরা হাতের মধ্যে ফুট ফুট করে মেরে আহ গন্ধটা ঠিক আছে কিনা দেখি, মেয়েরা এটা বেশি করে। এই যে স্মেলটা নিচ্ছে, এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত। তো এখানে আসলে সেটা স্মেলটা স্নিফ অ্যাড হতে ব্যবহার হচ্ছে, নাক সিটকানো স্নিফ অ্যাড হতে ব্যবহার হচ্ছে। ছেলেটা আরেকটা কাজ করে, খাবার টেবিলে খাবারটা বাসি নাকি টাটকা নাক দিয়ে একটু স্মেল নিয়ে বোঝার চেষ্টা করে, মানে খাবারটা পচে গেছে নাকি ঠিক আছে। আর হলে যেগুলো থাকছে সেগুলো তো বেশিই করে। তো আপনি যদি নাক সিটকানো হতে স্মেলটাকে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট নর্মালি স্মেলকে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন। এটা গেল নাক। এরপরে আসেন টঙ্গি, টাং। জিহ্বা দ্বারা আমরা কি করি? টেস্ট করি। নর্মালি টেস্টও কিন্তু আমার আনইনটেনশনাল। ফর এন এক্সাম্পল, সেন্টার শক খাইছেন কখনো? চুইংগাম। জি স্যার। Yes, sir. আমাকে জীবনে প্রথম দিয়েছিল আমার এক স্টুডেন্ট, ওর কাজিন দুবাই থেকে আনছে, সেটা আরো উন্নত মানের সেন্টার শক। তা আমাকে দেওয়ার পরে আমি সুন্দর করে মুখে টাস করে ঢুকে চোখ টোক বন্ধ করে সদর বদর অবস্থা। এই যে আমি একটা টক টক টেস্ট পাইলাম, আমি কি এটার জন্য প্রিপেয়ার ছিলাম? না স্যার। না, টেস্টটা কি ইন্টেনশনাল ছিল নাকি আনইনটেনশনাল? unintentional. আনইনটেনশনাল। কন্টিনিউয়াস করা যাবে না। বাদ দেন, ছেলেরা যখন টঙের দোকানে চা খায়, এক চুমুক চাতে মুখ দেওয়ার পর ভাই মামা চাতে চাতে চিনি দাও, এরকম করেন নাকি করেন না? জি স্যার। এই যে চিনি কম, আপনি কি এটার জন্য প্রস্তুত ছিলেন? না স্যার। অনেক সময় আমরা খাওয়ার সময় ওবাহ যে জাল এই ধরনের টেস্ট গুলোর জন্য আমরা প্রিপেয়ার থাকি না। সো টেস্ট হচ্ছে আমার আনইনটেনশনাল। কিন্তু ভাইয়া আরেক টেস্ট হচ্ছে আবার ইন্টেনশনাল। কোন টেস্ট? সেটা হচ্ছে আবার মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে না। এই যে আপুরা আপনারা তরকারি রান্না করেন, এক চামচ মুখে দিয়ে আবার সেই চামচটা তরকারিতে ঢুকিয়ে দেন, মনে আছে আপনাদের ঘটনাগুলো? Yes, sir. আপনারা স্বৈরাচারের চেয়েও খারাপ। Sir, cooking off করে দিব তাইলে। না না, রান্না করেন, কোনো সমস্যা নেই, কিন্তু চামচটা আবার ঢুকাই দিবেন কেন? একটু আহ ওকে। সো এই যে আপুরা টেস্ট করতেছে, এটা আসলে এই টেস্টে কেন করতেছে? ইচ্ছাকৃত করতেছে, টেস্ট করার উদ্দেশ্যে খাবারটা ঠিক আছে কিনা, লবণ চিনি ঝাল ঠিক আছে কিনা। আহ, এই টেস্ট করার উদ্দেশ্যে যে টেস্ট, সেটাকে আপনি চাইলে কন্টিনিউয়াস করতে পারবেন, সেটা ডিফারেন্ট কেস। এবার আসি কান। কান দিয়ে আমরা হিয়ার করি, লিসেনও করি। লিসেন হচ্ছে ইন্টেনশনাল, হিয়ার হচ্ছে আনইনটেনশনাল। যেমন আপনারা আমার কথা মনোযোগ সহকারে শুনতেছেন, ইন্টেনশনাল নাকি আনইনটেনশনাল? Listening. ইন্টেনশনাল। Intentional. এটাকে হিয়ার বলবেন না লিসেন বলবেন? লিসেন। Listening. এই ক্লাস করার সময় অনেক সময় আদার থেকে টুকটাক সাউন্ড আসে না? হ্যাঁ, জি স্যার। hearing. আপনারা কি মনোযোগ সহকারে ওইটা শুনতেছেন নাকি এমনি কানের ভিতরে ঢুকে যাচ্ছে? স্যার এমনিতে কানে আর ঢুকে যাচ্ছে। ওটা আনডি ইন্টেনশনাল, ওইটা হিয়ার। সো হিয়ারকে কন্টিনিউয়াস করা যাবে না। তবে কোডের ক্ষেত্রে সেটাকে আপনি কন্টিনিউয়াস করতে পারেন, শুধুমাত্র কোডের ক্ষেত্রে, কোডের হিয়ারিং বলি আমরা, এই ক্ষেত্রে কন্টিনিউয়াস করা যায়। দ্যাট ইজ দ্য ইস্যু। এর বাইরে টুকটাক কিছু রুলস আছে, এগুলা শীটের মধ্যে আছে, আপনারা একটু পড়ে নেবেন, আমি আর গেলাম না, এগুলো আপনারা পড়লেই পারবেন। যেমন অলরেডি ইয়েট আছে, না পারলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি দুমদাম বুঝাই দিব। অলরেডি ইয়েট আছে, সিন্স ফর আছে, হোয়াইল হোয়েন আছে, আপনারা পড়ে ফেলবেন, আমি বুঝাই দিব না বুঝলে, ঠিক আছে? কোনো সমস্যা নেই নেক্সট ক্লাসে। জি স্যার। সো আজকে টেন্স আমরা একটু ডিফারেন্ট ওয়েতে পড়লাম। আপনাদের কি মনে হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েতে পড়ছি? জি Yes, স্যার। sir. বেশি কিছু পড়ি নাই, কিন্তু আমি আপনাদেরকে যেগুলো শেখানোর চেষ্টা করছি,
সেগুলা হচ্ছে একটু যেগুলো আমরা ভুলটা করি আর কি। হ্যাঁ, তো এগুলো নিয়ে ওরিড হওয়ার কিছু নাই।